প্রস্তাবের বিপক্ষে আমার পরের বক্তা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। নমস্কার। আমি এতক্ষণ ধরে আমরা শুনলাম রাজ চক্রবর্তী, যিনি সিনেমা সম্বন্ধে বিশেষজ্ঞ, ব্রাত্য বসু, যিনি থিয়েটার সম্বন্ধে বিশেষজ্ঞ, কাকলি ঘোষ দস্তিদার ডাক্তারি সম্বন্ধে বিশেষজ্ঞ। এতে কোনোটাতেই আমাদের কোনো আপত্তি নেই, খালি খেলা সম্বন্ধে বিশেষজ্ঞ যিনি, তাকে এখানে নিয়ে আসলে ভালো হতো। যাই হোক, আমি শুরু করি। এই সিম্প্যাথি ভোটের কথাটা বারবার উঠে এসছে, সেই জন্য এতে দুষ্টু লোকে বলছে। এই দুষ্টু লোকের কথাটা আমাদের মাননীয়া বারবার বলেন যে পার্ক স্ট্রিটে মহিলা ধর্ষিতা হলো কিছু দুষ্টু লোকের কাজ, রায়গঞ্জে প্রিন্সিপালকে পেটানো হলো কিছু দুষ্টু ছেলের কাজ। এখন দুষ্টু লোকে বলছে কি যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ফেল করে গেল, এবার কি মমতাকে জিতবার জন্য সিম্প্যাথি আশ্রয় করতে হচ্ছে। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির পরে দাঁড়ালো সিম্প্যাথি। যাই হোক, সেটা ওর ইচ্ছে, উনি কি করবেন। প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়ে উনি নিশ্চয়ই যথাযথ পথে চলবেন, কিন্তু আমি কোথা থেকে আরম্ভ করব তাই বুঝতে পারছি না। কাকলি দেবীকে দিয়ে শুরু করি। উনি খুব জোরের সঙ্গে বলেছেন যে আমরা রাজ্য সম্বন্ধে কিচ্ছু জানি না। বিজেপি এই রাজ্য সম্বন্ধে কিচ্ছু জানে না। কি জানে? আপনারা বাইরে থেকে এসছেন, আপনারা বহিরাগত, আপনারা এই রাজ্য সম্বন্ধে কি জানেন? আপনারা জানেন যে রামমোহন এই আমাদের বিধানসভায় সতীদাহ বিরোধী বিল পাস করেছিলেন? আপনারা জানেন যে গান্ধীজি যখন অনশন করেছিলেন তখন রবীন্দ্রনাথ নিজে তার হাতে ফলের রসের গেলাস নিয়ে গান্ধীজির সেই অনশন ভঙ্গ করেছিলেন? আপনারা জানেন যে সিধু কানুর পাশে ছিলেন ডহরবাবু? আপনারা জানেন যে এই রাজ্যে কাকলি দেবী ডাক্তার, উনি এটা কি করে ভুলে গেলেন জানি না, এই রাজ্যে 1500 কেজির বাচ্চা হয়। কি বলবো আর। রাজ চক্রবর্তী বলেছেন যে আমরা 1 নম্বর এই রাজ্যে, কিন্তু নানা রকম ব্যাপার বলেছেন আমরা অমুকটা 1 নম্বর, তমুকটা 1 নম্বর। কিন্তু কলকাতা শহর যে কি করে বৃদ্ধাবাস হয়ে গেল সেটা বলেননি। কলকাতা থেকে সমস্ত কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত মানুষ অন্য রাজ্যে চলে গেলেন এবং এটা খুব বড় সংখ্যা গুজরাটে গিয়েছে। তারা পশ্চিমবঙ্গে ফিরে আসবার চেষ্টা করেছিলেন যখন করোনা প্রথম বাঁধল, এবং স্বাভাবিকভাবে তারা নিজের জন্মভূমিতে ফিরে আসবার চেষ্টা করেছিলেন। তখন মাননীয়া বলেছিলেন না না, এদের ফিরতে দেওয়া হবে না, এরা করোনা এক্সপ্রেস চালাচ্ছে। করোনা এক্সপ্রেস চালাচ্ছে? আপনি তো কয়েকদিন আগে বললেন যে আমি 9টা ট্রেন পাঠাবো ওদের নিয়ে আসবার জন্য। তখন বললেন না না, করোনা এক্সপ্রেসটা আমার বক্তব্য না, এটা হচ্ছে কি সাধারণ মানুষ যেটা বলছে সেটাই আমি বলছি আর কি, করোনা এক্সপ্রেস। তারপরে একটা ছবি আগে হরিশ মুখার্জি রোডে বিভিন্ন জায়গায় আমরা খুব দেখতে পেতাম, মমতা ব্যানার্জির ছবি, নিচে লেখা সততার প্রতিমূর্তি। সততার প্রতিমূর্তি এই ছবিটা আজকাল আর দেখি না। তার কারণ আমার মনে হয় যে তৃণমূলেরও একটুখানি লজ্জা আছে, তারা এই ছবিটা আর লাগায় না। কারণ সততার অপর মেরু অর্থাৎ দুর্নীতির পরাকাষ্ঠা আমরা এই রাজ্যে যেরকম দেখেছি এরকম আর কোথাও দেখিনি। আমফানের কথা কাকলি দেবী বলেছেন, আমফানে নাকি দুর্গতদের পাশে তারা দাঁড়িয়েছিলেন, অথচ মমতা নিজে করেছেন এরকম কথা আমি বলছি না, কিন্তু নাম হয়ে গেল চালচোর, পার্টির নাম হয়ে গেল চালচোর। কারণ বিশাল আকারে নাকি চাল চুরি হয়েছে আমফানের কাছ থেকে। আমার কাছে তো এখানে দলিল দস্তাবেজ নেই, সেই জন্য আমি যদি প্রমাণ চান প্রমাণ দিতে পারবো না, কিন্তু মানুষের বিশ্বাসের একটা দাম আছে এবং সেই মানুষের বিশ্বাস বলছে যে বিশাল আকারে চাল চুরি হয়েছে। কয়লা পাচার, গরু পাচার এ সমস্ত ধরা পড়ছে। ধরা পড়বার সময় বলা হচ্ছে যে না এগুলো নির্বাচন হেলিয়ে দেবার জন্য ধরা হচ্ছে, কিন্তু দেশে কি এমন কোনো আইন আছে যে নির্বাচনের আগে চুরি ধরা যাবে না? যদি থাকে, মমতা তো আগে এমপি ছিলেন, সেরকম একটা আইন করে নিতে পারতেন, কিন্তু সেরকম কিছু পারেননি, সেরকম কোনো আইন নেই। অতএব নির্বাচনের আগে কেন চুরি ধরা যাবে না, যেখানে একেবারে হাতে হাতে চুরির প্রমাণ পাওয়া যাচ্ছে?
চুরি ছাড়া তো এ সমস্ত জিনিস হয় না। 1,86,00,000 টাকা দিয়ে মমতার ছবি কিনলেন। সে ছবি দেখে আমার একজন পরিচিত ভদ্রলোক বলেছিলেন, তিনি এই রাজ্যে থাকেন না, তিনি এসব ছবির সাথে পরিচিত। এটা কিসের ছবি, মানুষ না ফুলকপি? এই ছবি কিন্তু একজন 1,86,00,000 টাকা দিয়ে কিনলেন। এই ফিগারটা আমার সবসময় মনে থাকে, কারণ আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,00,000 মাইল। তবে 1,86,00,000 টাকা দিয়ে কিনলেন, এবং সেই যে কিনলেন, কে কিনলেন? সুদীপ্ত সেন। তিনি এখনো জেলে পড়ছেন। কেন কিনলেন? কেউ কি আজ পর্যন্ত এই ছবিটার দাম যাচাই করেছে যে এটা 1,86,00,000 টাকার একটা ভগ্নাংশ হতে পারে কিনা? ইনি সততার প্রতিমূর্তি, একে দেখে ভোট দিতে হবে। কিন্তু একটা কথা, আমি আবার বিষয়ে ফিরে আসি। যেটা গোড়া থেকে বলা হচ্ছে যে মমতা আহত হয়েছেন, মমতা আহত হয়েছেন, অবশ্যই আহত হয়েছেন। কতটা আহত হয়েছেন সেটা আলাদা ব্যাপার। এরকম আমরা জানি ঘটনা, যে একটা দাড়ি কাটতে গিয়ে কেটে গেছে, মাথায় ব্যান্ডেজ বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। সেরকম কেউ মানে সেরকম অপবাদ কেউ মমতাকে দিচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা, তুমি হাসছো, আরো অনেক কিছু আছে হাসবার, শুনতে পাবি। কিন্তু ঘটনা হচ্ছে যে এ নিয়ে নয়, আহত হয়েছেন সেটা নিয়ে নয়। 3-4টে লোক ওকে এসে মেরে গেল, না 4-5টা লোক এসে মেরে গেল। সেই লোকগুলো কোথা থেকে এলো আর তারা কোথায় বা চলে গেল? তার সঙ্গে চারপাশে পুলিশ বেষ্টন করেছিল। তিনি Z+ ক্যাটাগরির প্রোটেক্টি, অতএব এই পরিমাণ একটা পুলিশের গন্ডি আছে। তার ফাঁক দিয়ে 4-5টা লোক এলো, আর কোথায় চলে গেল কিছু বোঝা যাচ্ছে না। একজন বলেছেন যে এরা নিশ্চয়ই ভূত ছিল, এবং এর থেকে প্রমাণ হয় যে ভূত আছে। যারা মনে করেন যে ভূত নেই, সে একদম ভুল, ভূত আছে। তারা ভূত ছিল, ওই গন্ডির মধ্যে দিয়ে ঢুকেছে, ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে আবার তারা ভূতের মতন অদৃষ্ট হয়ে গেছে। তাছাড়া কিন্তু আর কোনো ব্যাখ্যা এর পাওয়া যাচ্ছে না। কে বলেছেন, বোধহয় বলেছেন, ব্রাত্য বলেছেন, জাতি ধর্ম নির্বিশেষে মমতা মানুষের পাশে দাঁড়িয়েছেন। জাতি ধর্ম নির্বিশেষে কথাটা শুনে আমি খুব আমোদ পেলাম। আমোদ এই জন্য পেলাম যে আমি রাজ্যপাল হওয়ার আগে তখন বিজেপিতে আমি অ্যাক্টিভ ছিলাম, সক্রিয় ছিলাম। সেই সময় আমার মনে আছে আমার একটা মামলা করতে হয়েছিল, এবং সেই মামলাটাতে আমি খুব একটা বড় ভূমিকা নিয়েছিলাম। ভূমিকা মানে আমাদের উকিল ছিলেন, কিন্তু তাই উকিলকে ইনস্ট্রাক্ট করতে আমি একটা ভূমিকা নিয়েছিলাম। সেই মামলাটা হয়েছিল ইমাম ভাতার জন্য। ইমামদের, মসজিদের ইমামদের সরকারি টাকা থেকে ধর্মনিরপেক্ষ দেশে ভাতা দেওয়া হবে, শুধু ইমাম নয় মুয়াজ্জিনদেরও দেওয়া হবে। সেই ভাতার জন্য একটা ফতোয়া বার করে দিয়েছিলেন মমতা। সেই ফতোয়া বার করে, কোনটা? পুরোহিত। তো পুরোহিত মমতা এতদিন বাদে ব্যালেন্সিং অ্যাক্ট করছেন, ব্যালেন্স করছেন, দুটো ভারসাম্য রক্ষা করছেন। এতদিন ধরে ইমামদের দেওয়া হয়েছে, এবার একটা পুরোহিতদের একটা কিছু না দিলেই নয়। কোন পুরোহিত কিন্তু চায়নি কখনো, পুরোহিতদের কোনো চাপও নেই। এবং যাদের রাজনীতি সম্বন্ধে সামান্যতম ধারণা আছে তারাও জানেন যে পুরোহিতদের ভাতা নিলে একটাও হিন্দু ভোট পাওয়া যাবে না। কিন্তু মমতাকে ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে, সেই জন্য তিনি করছেন। এর সময় সংক্ষিপ্ত, আর কি বলবো, যে সততার প্রতিমূর্তির ব্যাপারে আজকে ভাইপোশ্রী ধর্মপত্নী, তিনি বিদেশি নাগরিক। তিনি কলকাতা বিমানবন্দরে সোনা নিয়ে 2 কিলো সোনা নিয়ে ধরা পড়েছিলেন। কাস্টমসের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়, রাজ্য পুলিশ তাকে ছিনিয়ে নেয়, এবং সেই কেসটা আছে এখন। কেসটা কিন্তু ডুবে যায়নি। রাজ্যপাল হাইকোর্ট থেকে একটা খারিজ করে দিয়েছে, ওকে ইন্টারোগেট করার ব্যাপারটা খারিজ করে দিয়েছে, কিন্তু মূল কেসটা কিন্তু এখনো আছে। এছাড়া হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট রোড, রানীশঙ্করী লেন, এইসব অঞ্চলে বিপুল পরিমাণ ভূসম্পত্তি কে বা কারা কিনে নিয়েছে, কিভাবে কিনে নিয়েছে, হঠাৎ তারা কেন এইভাবে কিনে নিল, কেন তারা এত ভূসম্পত্তি অধিকার করতে গেল, এর জবাবটা আমি এখানে দেব না। আপনারা যদি খোঁজ করেন আপনারা সবাই জানতে পারবেন যে কারাই জানি জিনিস করেছে। যারা করেছে তাদের
রক্ষা করবেন সততার প্রতিমূর্তি, সততার প্রতিমূর্তি যিনি পায়ে প্লাস্টার করে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছেন, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ফেল করে গেছে বলে এগোচ্ছেন। একটা কথা বলে খালি শেষ করছি, আমরা ছোটবেলায় নানা রকম ম্যাজিক দেখতাম। জাদুকর টুপির ভেতর থেকে খরগোশ বার করত, এরকম খরগোশ বেরিয়েছে। প্রথম খরগোশ বেরোলো দিদিকে বলো, তারপর সেই খরগোশটা পালিয়ে গেল। তারপরে খরগোশ বেরোলো পাড়ায় পাড়ায় সমাধান, সেটা পালিয়ে গেল। তারপরে বেরোলো বাংলার গর্ব, সেটা পালিয়ে গেল। মাঝখানে আরো একটা কি ছিল, শেষে আজকে এই সিম্প্যাথির খরগোশ, সেই পায়ে প্লাস্টারের খরগোশ, 4-5টা লোক এসে, হ্যাঁ দুয়ারে সরকার, দুয়ারে সরকার, ঠিক বুয়া, থ্যাংক ইউ। 4-5টা লোক এসে, ভূতের 4-5টা ভূত এসে মেরে দিয়ে গেল। সেই জিনিসটা আমাদের বিশ্বাস করতে হবে, এবং ইনি হবেন সততার প্রতিমূর্তি। সেই সততার ভিত্তিতে উনি ভোট চাইছেন, শুনে হাসি পাচ্ছে। নমস্কার। ধন্যবাদ তথাগত দা। আমি শুধু তত্ত্বের খাতিরে দু একটা কথা বলবো। এক হচ্ছে, পার্ক স্ট্রিটের ঘটনার পর দুষ্টু লোকের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, বলেছিলেন সাজানো ঘটনা। সততার প্রতীক নিয়ে তথাগতদা এত কটাক্ষ করলো, আমি শুধু তথাগতদাকে মনে করিয়ে দেব যে নারদা সারদায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অর্ধেকেরই বেশি তো এখন আপনারই দলে তথাগতদা। যাই হোক, এয়ারপোর্টের ঘটনার কথা উনি বললেন। আমার শুধু একটাই প্রশ্ন, যে এই ঘটনা যদি ঘটে, কাস্টমস আর সিআইএসএফ কী করছিল? তারা তো কেন্দ্র সরকারের অধীনে আছে বলেই জানি। সিম্প্যাথির খরগোশ, দেখুন বিরোধীরা খরগোশ নাটক বলতেই পারেন, কিন্তু দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, যখনই মমতা আহত হয়েছেন, ভোটের ফল সাক্ষী দেবে, ততবারই ভোট বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরপর 3টে উদাহরণ দিই। 1, 1990 সালের 16ই আগস্ট, কংগ্রেসের ডাকা বন্ধের দিন হাজরার মিছিলের সেই হামলা, লালু আলমের লাঠিতে আহত মমতা। পরের বছর লোকসভা ভোটে মমতা শুধু যে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে জিতলেন তাই নয়, ভোট বেড়ে হলো প্রায় 53%। দ্বিতীয় উদাহরণ, কিছুক্ষণ আগে কেউ একজন বলছিলেন, 1993 সালের 21শে জুলাই পুলিশের লাঠি খেলেন মমতা। পরের লোকসভা ভোটে ভোট আরও বাড়ল। 3 নম্বর উদাহরণে আসি, 2006 মমতার জমি আন্দোলন, সিঙ্গুরে পুলিশের লাঠি, আহত মমতা। 2009 মমতার ভোট বেড়ে 57%-এরও বেশি হলো। সুতরাং বিরোধীরা নাটক বলতেই পারেন, কিন্তু হুইল চেয়ারে বসা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্লাস্টারের ছবি ভোটে যে ঢেউ তুলবে না, তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে কি? এই পর্যন্ত শুনে কেউ সংবেদনশীলতার অভাব বলতে পারেন। নিঃসন্দেহে আহত হওয়ার সঙ্গে ভোটের বিরোধীরা অভিযোগ করতে পারেন, সরাসরি যোগ আছে কিনা জানি না। প্রত্যেকে চাই মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুন, কিন্তু আবার বলছি, সংবেদনশীলভাবেই বলছি, যে পরিসংখ্যানগুলো সামনে রাখা সাংবাদিকতার কর্তব্য, সেই কর্তব্য পালন করলাম মাত্র। আমার পরের বক্তা প্রস্তাবের পক্ষে সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দ টেলিভিশনে চ্যানেলে লক্ষ লক্ষ শ্রোতা দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা পক্ষে এবং বিপক্ষের সব বক্তাকে। আমি সবাইকে শুভ সন্ধ্যা এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ক্যাপশনটা কি? মহাযুদ্ধ অনুষ্ঠান। আজকের এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তিতর্ক বা মহাযুদ্ধ, সুমনবাবুরা একটা খুব সুন্দর ক্যাপশন বানান। এখানেও আজকে সেই টপিকটা তারা দিয়েছেন, যে সবার প্রস্তাব হচ্ছে হুইল চেয়ারে একাই 100 মমতা, দল বলছে মুঠোয় থাকবে ক্ষমতা। আমি সুমনবাবুকে বলছি, সুমনবাবু, ক্যাপশনটার কিন্তু একটু পরিবর্তন হওয়া প্রয়োজন। এটা বরঞ্চ এই ক্যাপশনটা হলে আজকে বাংলার যেটা মুড মানুষের, সেটা আমি একটু দুটো শব্দ শুধু একটু অদল বদল করে দিচ্ছি আপনার অনুমতি সাপেক্ষে। আপনারা তো বলেছেন যে হুইল চেয়ারে একাই 100 মমতা, আমি তাতে বলছি যে হুইল চেয়ারে একাই 200-র ওপরে মমতা। 2016 সালেও তাই, 211টা আসন, এবারও 220-র ওপরে যাচ্ছে। আর দ্বিতীয় লাইনে যেটা বলছেন দল বলছে, ওটা দল বলছে না, ওটা বাংলার মানুষ বলছে যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষমতায়। এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। আমি এই প্রস্তাবের পক্ষের বক্তা।
বিপক্ষের যারা বক্তা, স্বভাবতই বিজেপি নেতৃবৃন্দ, তারা এই প্রস্তাবকে বিরোধিতা করবেন, সেটাই স্বাভাবিক এবং তারা করছেন। কিন্তু আমি খুব অবাকভাবে দেখলাম যে হুইল চেয়ার একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং ওদের একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো রাত্রেবেলা স্বপ্ন তো হুইল চেয়ার দেখা দিতে পারে, ঘুমটা হয়তো ভেঙে যেতে পারে। একটা কথা, তথাগত বাবু আমার পূর্ববর্তী বক্তা, প্রাক্তন রাজ্যপাল, শ্রদ্ধেয় মানুষ, আমি শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে, দীর্ঘদিনের পরিচয় আমার সঙ্গে তার, রাজ্য বিজেপির সভাপতিও ছিলেন। আমি তথাগত বাবুর শুদ্ধরে একটা কথা বলি, শুধু এই আমার বক্তব্যের শুরুতেই একটাই কথা বলবো। উনি অনেকটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ভাইপোশ্রী বলে কিছু দুর্নীতির কথা নিয়ে আসছিলেন, একটাও প্রমাণিত নন। কিন্তু তথাগত বাবু, আপনি যখন বিজেপির রাজ্য সভাপতি, আপনার বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন বঙ্গারু লক্ষণ, নামটা মনে পড়ে? টেলিভিশনের পর্দায় দেখা গেছিল টাকা বাড়িয়ে, হাত বাড়িয়ে টাকা ঘুষ নিচ্ছেন, মনে পড়ছে? তথাগত বাবু আপনার বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন। কোনো প্রতিবাদ করতে পেরেছিলেন? পদত্যাগ করেছিলেন তার প্রতিবাদে? আমি জিজ্ঞাসা করছি আপনাকে, আপনাকে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, মাফ করবেন আমাকে। তথাগতদার কাছ থেকে আমি অনেক রাজনৈতিক বক্তব্য আশা করেছিলাম, আসলে পুরো ব্যাপারটা গুলিয়ে গেছে ওনাদের। ওই যে বলছি আতঙ্কগ্রস্ত। একটা কথা সুমনবাবু আমি আপনাকে বলি, দুর্ঘটনা না ষড়যন্ত্র না নাটক ওনারা বলছেন। তা নাটক যদি হয়, তথাগতবাবু আপনি নিজে কেন হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন? রাজ্যপাল কেন দৌড়ে গিয়েছিল? বিজেপির আরেক নেতা কেন আপনার সঙ্গে গিয়েছিলেন? অমিত শাহকে কেন পাবলিক মিটিং থেকে মেদিনীপুর না কোথায় একটা বললেন হাদসা, হিন্দিতে দুর্ঘটনা? এই উত্তরগুলো দয়া করে দেবেন। কে ঠিক বলছেন, অমিত শাহ না আপনারা? বিজেপি নিজেই দিগ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত হয়ে গেছে আতঙ্কে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতির জন্য এই জিনিস করছেন আমি বিশ্বাস করি না, কেউই বিশ্বাস করে না বাংলার কোনো মানুষ। সুমনবাবু যে কতগুলোর উদাহরণ দিচ্ছিলেন 1990 সাল থেকে, আমি আরেকটু আগে থেকে আসি। 1986 সাল সুমনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এমপি, আমরা সবাই তখন কংগ্রেস করি, ছাত্র পরিষদ করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ছিলেন। প্রথম ঘটনা রডন স্কোয়ার, 1986 সাল, মারাত্মকভাবে আহত, তার কোমর ভেঙে দেওয়া হলো মেরে, মনে পড়ে? কই, তখন তো কোনো নির্বাচন ছিল না, ছিল কি? তাহলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করেছিল? 1990 সাল 16ই আগস্ট যে ঘটনার কথা আপনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ডান্ডা, হাজরার মোড়ে 21টা স্টিচ, নাটক। নির্বাচন ছিল, তারপরে তো নির্বাচন ছিল 1991 সালের 20 মে, আমি তারিখ ধরে বলে দিচ্ছি। পশ্চিমবাংলায় একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার নির্বাচন হয়েছিল, তার পরের দিন রাজীব গান্ধী খুন হয়েছিলেন তামিলনাড়ুর শ্রীপেরুম্পুদরে। সুতরাং সেটা কি নাটক ছিল? তার এক বছর আগে উনি নাটক করেছিলেন পরের নির্বাচন জিতবেন বলে। 1993 সাল 21শে জুলাই রেড রোডের ঘটনা, 13 জন যুব কংগ্রেস কর্মী খুন, মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মকভাবে আহত, নাটক। পরের নির্বাচন ছিল 1996 সালের মে মাসে, আবার লোকসভা এবং বিধানসভার একসঙ্গে নির্বাচন পশ্চিমবাংলায়, শেষবারের মতো একসঙ্গে নির্বাচন হয়েছে, সেটা 96 সাল। আর 93 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত, নাটক। একজন মহিলাকে আক্রমণ করে আপনি যদি পরপর, আমি যদি সিঙ্ক্রোনাইজ করি, আপনি বলুন তো, নিজেই ফেলুন ডেটগুলো। 10ই মে, এই 10ই মার্চ, মাফ করবেন, গত সপ্তাহের ঘটনা। সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে গেলেন, গিয়ে তিনি হলদিয়াতে বোধহয় তিনি মনোনয়ন দাখিল করলেন, ফিরে এলেন সন্ধ্যাবেলায়, এই ঘটনা, নাটক। আমি তার আগেও কিন্তু একটা ঘটনা বলছি, এই মহাযুদ্ধ অনুষ্ঠানে 24শে ফেব্রুয়ারি আপনাদের রেকর্ডেড আছে, আমি বলে গিয়েছিলাম একটা কথা, মিলে যাচ্ছে কিন্তু। এরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করার কোনো মুখ ওনাদের সামনে নেই,
দিশেহারা, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করতে হবে এবং তাকে ঘরবন্দি করতে হবে নিদেন পক্ষে। তিনি যদি রাস্তায় বেরোন, কারোর ক্ষমতা নেই তাকে রোখার। কারণ বাংলার মানুষ তার উন্নয়নের সঙ্গে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। তাই মনে করে দেখুন, রাজীব গান্ধীর ঘটনার আমি উদাহরণ দিয়ে গেছিলাম আপনাদের এই মহাযুদ্ধ অনুষ্ঠানে 24 তারিখে ফেব্রুয়ারি মাসের, গত মাসের ঘটনা বলছি। একই কায়দা, রাজীব গান্ধীর ওপরে প্রথমে চোট 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 ধুয়ো তুলে দিল, গলি গলি মে চোর হয় রাজীব গান্ধী চোর হয়, বোফার্স কেলেঙ্কারির নায়ক চোর প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পদত্যাগ চাই, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, চরিত্র হনন। তারপরেই পলিটিক্যাল অ্যাসাসিনেশন খতম করে দাও। 1991 সাল 21শে মে শ্রীপেরমপুরে খুন করে দেওয়া হলো। অস্বীকার করতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনার সঙ্গে মিলটা খুঁজুন তো। 10ই মে সকালবেলা মনোনয়ন দিচ্ছেন, সন্ধ্যাবেলা আক্রান্ত, তাতে হলো না। তিনি হাসপাতালে এমআরআই রিপোর্ট ভুল দিচ্ছে, মেডিকেল রিপোর্ট ভুল। ডাক্তারদের যে টিম, মেডিকেল বোর্ড, তারা মিথ্যা কথা বলছেন। জানতে চাইছি, একজন মহিলার ওপর আক্রমণ করবেন নির্লজ্জভাবে, তারপরে বাংলার মানুষ আপনাদের আশীর্বাদ করবে? তার কারণ হচ্ছে, দেখছেন না তার পরিণাম? অমিত শাহকে মিটিং ক্যান্সেল করে লোক হয়নি বলে পালিয়ে যেতে হচ্ছে। আপনার জেপি নাড্ডা সভা 1.5 ঘন্টা ধরে পার্টি অফিসে বসে আছেন, লোক হয়নি, ক্যান্সেল করে দিয়ে চলে গেলেন। গতকালকের ঘটনা, আমি যে তালডাংরা থেকে গতবারে নির্বাচিত হয়েছি, পাশের কেন্দ্র বাঁকুড়ার রায়পুর, সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ছিল। 150 লোক হয়েছে সুমনবাবু, ছবি আমার কাছে আছে, আমি দেখিয়ে দিতে পারি। যোগী আদিত্যনাথ বক্তৃতা করছেন, 150 হবে কেন সন্দেহ। এবার দেখুন তারপরের ঘটনা, এটা কারণ। দ্বিতীয় ঘটনায় যান, 10 তারিখে এই ঘটনা ঘটল। যখন দেখা গেল না মমতা ব্যানার্জিকে আটকানো যাচ্ছে না, পায়ে প্লাস্টার বেঁধে তিনি বেরিয়ে পড়েছেন, তাহলে উপায়? 15 তারিখ শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি লিখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল করতে হবে, লিখিত। 10 তারিখে আক্রমণ হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়লেন, তাহলে উপায়? মনোনয়ন বাতিল। সিবিআই বলছে যে না, এ মমতা সে মমতা নয়, এই 2008 সালের অন্য মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জায় মাথা নত করে এখান থেকে আপনাদের চলে যাওয়া উচিত। আর সভ্য সমাজে দাঁড়িয়ে ভোট চাইতে আসবেন না বাংলার মানুষের কাছে। আপনাদের সিবিআই বলেছে এ মমতা সে মমতা নয়, উত্তরটা দিতে পারবেন? আসলে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, সুমন বাবুদেরও বহু গত 1-1.5 বছরের সমীক্ষায় আমি দেখেছি, আমি অংশও নিয়েছি, যে নরেন্দ্র মোদী ভারতবর্ষে 2019 সালে 303টে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। কেন? যে সমীক্ষায় উঠে এসেছিল যে পরবর্তীকালে সমীক্ষা করতে গিয়ে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হিসেবে রাহুল গান্ধী প্রজেক্টেড হয়নি, মানুষের দ্বারা রিজেক্টেড হয়েছিলেন, তাই অটোমেটিক্যালি নরেন্দ্র মোদী নির্বাচিত। ঠিক একই কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় 220-র ওপরে যাচ্ছে, আপনাদের কোনো মুখ নেই। বলছেন নরেন্দ্র মোদী আমাদের মুখ, তাহলে কি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন? তাহলে কি আজকে রাত্রে দিল্লিতে আপনাদের সব নেতারা উড়ে গেছেন, অমিত শাহ থাকছেন, নরেন্দ্র মোদীও থাকছেন, জেপি নাড্ডাও থাকছেন, সেখান থেকে কি স্থির হবে নরেন্দ্র মোদী বিধানসভায় কোন আসন থেকে লড়বেন? আমরা প্রশ্ন করছি, আমরা জানতে চাইছি বাংলার মানুষের কাছে। সুমনবাবু অনেকবার বেল বাজাচ্ছেন, আমি সুমনবাবু আপনাকে শুধু শেষ করার আগে একটাই কথা বলি। কবিতা বলবেন? আপনি জানেন আর 1 মাস বাকি আছে। কবিতা বলবেন না তো? না না, কোনো কবিতায় আমি যাব, আমি শুধু একটা মনে হচ্ছে যে খবরটা পাচ্ছি। আর 1 মাস মাত্র বাকি বাংলা শুভ নববর্ষের। 1 বৈশাখ আসছে, আগামী মাসের 15ই এপ্রিল। আপনারা জানেন যে শুভ নববর্ষে বাংলা ক্যালেন্ডার বেরোয়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ইত্যাদি ইত্যাদি। বিজেপি পশ্চিম বাংলার জন্য একটা ক্যালেন্ডার বার করছে, তাতে বার লেখা থাকবে। প্রতি সোমবার তথাগতবাবু মুখ্যমন্ত্রী, প্রতি মঙ্গলবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী, প্রতি বুধবার রাহুল সিনহা মুখ্যমন্ত্রী, প্রতি বৃহস্পতিবার স্বপন দাশগুপ্ত মুখ্যমন্ত্রী, প্রতি শুক্রবার মুকুল রায় মুখ্যমন্ত্রী, প্রতি শনিবার
লোকেশ চ্যাটার্জি মুখ্যমন্ত্রী, প্রতি রবিবার বললো রোববারটা ছুটি থাকে, ওদিন নবান্ন বন্ধ থাকবে, সুতরাং মুখ্যমন্ত্রী বাংলার থাকবে না। আপনারা খুঁজে বেড়ান আর সুমনবাবুদের এবিপি চ্যানেলে বিজ্ঞাপন দিন, মুখ্যমন্ত্রী চাই। বেচারা সুমনবাবুদের জন্য কষ্ট হয়। কখনো গিয়ে সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি কি মুখ? আবার গতকালকে রাত্রেবেলা দেখলাম মিঠুন চক্রবর্তীর সঙ্গে সুমনবাবুর একান্ত সাক্ষাৎকার। মিঠুন দা আপনি কি মুখ? সুতরাং মুখকে, মুখ চাই বাংলার বুকে। মমতা ব্যানার্জির কোনো বিকল্প মুখ নেই। আপনাদের জন্য করুণা হচ্ছে। বাংলার মানুষ কিন্তু বলছে 220-এরও বেশি আসন নিয়ে আবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসছে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুত থাকুন। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ সমিতদা। এই প্রথম কোনো বক্তা একেবারে সরাসরি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন না, সেই আক্রমণের জন্য উইথ আ ভেরি সিরিয়াস নোট সরাসরি বিজেপিকে দায়ী করলেন। এছাড়া সমিতদা বঙ্গারু লক্ষ্মণের পদত্যাগের কথা বললেন, প্রশ্ন তুললেন যে তৎকালীন রাজ্য সভাপতি তথাগত রায় কেন পদত্যাগ করেননি। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে নারদার ছবি দেখে তারপর তৃণমূল কংগ্রেসের কে কে পদত্যাগ করেছিলেন? আর তো অবশ্য এখন শুধু তৃণমূল কংগ্রেসকে এই প্রশ্ন করা যাবে না, সঙ্গে সঙ্গে বিজেপিকেও করতে হবে। যাই হোক, আমি একটা কথাই বলবো, দেখুন চক্রান্ত বা ষড়যন্ত্র শব্দটা যে কোনো শাসকেরই বড্ড প্রিয়, সেটা সব সময় পৃথিবীর যে কোনো প্রান্তেই সমান সত্যি। যারা এক্ষুনি রেডে করে উঠবেন তাদের জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। 1975 সালে 26শে জুন সকাল 7টায় অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। জাতির উদ্দেশ্যে সেই বিখ্যাত ভাষণে ইন্দিরা জরুরি অবস্থা জারির কারণ হিসেবে বলেছিলেন, আমি একবার কোট আনকোট যাচ্ছি, ভারতের সাধারণ মানুষের উপকারের জন্য উন্নয়নমূলক পদক্ষেপ থেকে আমাকে বাধা দেওয়ার জন্য গভীর এবং ব্যাপক ষড়যন্ত্র করা হচ্ছিল। আবার কিছুক্ষণ আগে ব্রাত্য উদাহরণ দিচ্ছিল, এখনকার বারবারা রাও, সুধা ভারদ্বাজ কিংবা গৌতম নওলাখার মতো সমাজকর্মীদের বিরুদ্ধেও তো গভীর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ ওঠে। নন্দীগ্রামে ঘটনার পর তৃণমূলও অভিযোগ করেছিল যে এর পিছনে ডিপ রুটেড কনস্পিরেসি রয়েছে। সুতরাং ষড়যন্ত্রের অভিযোগ থেকে ভারতীয় রাজনীতির মুক্তি কিছুতেই নেই। যাই হোক, প্রস্তাবের বিপক্ষে আমার শেষ বক্তা সব্যসাচী দত্ত। ধন্যবাদ সুমনবাবু এবং এবিপি আনন্দকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি এই তর্ক বিতর্ক এগুলোতে খুব একটা অভ্যস্ত নই, সেই জন্য খুব একটা আসি না বা পারি না। প্রাপ্তদা বলে দিয়েছেন উনি উচ্চশিক্ষিত মানুষ, আমি অর্ধশিক্ষিত মানুষ, আমি খুব একটা পারি না, সেই জন্যে আসি না। কারণ টিভির পর্দায় অবসর সময় যখন বসে বসে দেখি এত ঝগড়া, এত কুটকাচালি, হয়তো কার ভালো লাগে জানি না, ব্যক্তি আমার খুব একটা ভালো লাগে না, কারণ অর্ধেক জিনিস শোনা যায় না। এখানে দেখলাম সবাই অন্তত নিজের বক্তব্য সুনির্দিষ্টভাবে প্রচার করতে পারছেন, মানুষ শুনতে পারছে। আমার মনে হয় প্রথমেই বক্তব্য আজকে যে স্লোগানের ওপরে, সেদিন ঘটনা যেদিন ঘটেছিল তার পরের দিন নির্বাচন কমিশনে বিজেপির রাজ্য দপ্তরের তরফ থেকে আমি উপস্থাপনা করেছিলাম। সেখানে গিয়ে সকল মিডিয়ার সামনে, এবিপির কাছে আর্কাইভসেও আছে, প্রথমেই বলেছিলাম যে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যিনি অসুস্থ তার দ্রুত আরোগ্য আমরা প্রত্যেক বিজেপির কর্মী ভগবানের কাছে প্রার্থনা করি, দ্রুত আরোগ্য কামনা করি। তার কারণ তিনি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন মা, তিনি একজন দিদি, আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠা, এবং তিনি শরীরের প্রতি যত্ন নিন। আর এর সঙ্গে দুটো উপস্থাপনা করেছিলাম। এক, যে যদি সেদিনের ঘটনা চক্রান্ত বলে বলা হচ্ছে, তাহলে সেইটা আনএডিটেড যে ভিডিও ফুটেজগুলো আছে সব মিডিয়ার কাছে, যে কোনো মিডিয়ায় সেই ফুটেজটা ইসিআইকে দিন, সেটা 10 কোটি পশ্চিমবঙ্গবাসী জানতে চায়, এবং সেটা এনকোয়ারির নামে কাল বিলম্ব করবেন না, 24 ঘন্টার মধ্যে আনএডিটেড
ভিডিও ফুটেজটা প্রকাশ করুন। 2, ওনার সিকিউরিটি, Z+ ক্যাটাগরি সিকিউরিটি, ওনার সিকিউরিটি নিয়ে আমরা কোনোদিন কোনো সরানো কমানো কিছু বলিনি, কিন্তু কাকতালীয়ভাবে তার দুদিন আগে নির্বাচন কমিশনে বিজেপির তরফ থেকে আমাকে যেতে হচ্ছে দলের দায়িত্বে। সেখানে ভাগ্যচক্রে অর্জুনও আমার সঙ্গে ছিল। অর্জুন একটা সুন্দর জিনিস বার করেছিল যে 4 জন IPS অফিসারকে মনোনীত করা হয়েছে CM সিকিউরিটিতে। এটা ধরে নেওয়া যায় যে কোনো একটা অভিসন্ধি আছে। এই 4 জন IPS অফিসার ওখানে দাঁড়িয়ে তাদের সিকিউরিটি ল্যাপসেস করবেন এবং সেখানে কোনো দুর্ঘটনা ঘটানো হবে, যে কারণে বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিত আকারে আমরা চেয়েছিলাম যে কেন্দ্রীয় সংস্থার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর সিকিউরিটির জন্য আবেদন করা হোক। আমরাও সেই আবেদনে শিলমোহর দিয়ে নিবেদন করব যাতে কেন্দ্রীয় সংস্থার সিকিউরিটি প্যারামিলিটারি ফোর্স ওনাকে ঘিরে রাখে। উনি আজকে আমাদের প্রত্যেকের কাছে নির্বাচিত জনপ্রতিনিধি নন, নির্বাচিত মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গবাসীর কাছে যেহেতু মুখ্যমন্ত্রী, এটা পশ্চিমবঙ্গবাসীর আবেদন। বিজেপিও তাতে সহমত পোষণ করেছিল। এটা কাকতালীয়ভাবে অর্জুন কোনো ভবিষ্যবাণী করেনি, শুধু অর্জুন বলেছিল যে আমাদের মনে হচ্ছে এটা কিন্তু হওয়া উচিত নির্বাচন কমিশনের কাছে, তাই আমরা আবেদন করলাম। আজকে অনেকে যে টপিকে আলোচনা হচ্ছে সেই টপিক থেকে রাজ থেকে শুরু করে, আমি রাজকে দোষ দেব না, ও নতুন রাজনীতিতে হয়তো পদার্পণ করেছে, ইলেকশনে দাঁড়িয়েছে। ব্রাপ্তদা, কাকলিদি বা বুয়াদা অনেক কিছু বললেন, সেই টপিক থেকে দেখলাম সবাই সরে গেলেন। আজকের টপিকটা কিন্তু একদম এবিপি আনন্দ একটা কোট আনকোট লিখে দিয়েছে একটা টপিক, সেই টপিক থেকে আমরা সরে গেলাম। আমরা কি বললাম যে যদি সিকিউরিটি ল্যাপসেস হয় তাহলে সিকিউরিটি যারা দায়িত্বে আছেন তারা কিন্তু তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা সুমনদা নিশ্চয়ই আপনার আর্কাইভসেও আছে। সিকিউরিটি ল্যাপসেস হলে তাদের ওপরে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। 2, যিনি মনোনয়ন সকালে দিয়ে দিয়েছেন তিনি একজন প্রার্থী, ধরেই নেওয়া যায় তার মনোনয়ন আইনসঙ্গতভাবে একেবারে যথাযথ ঠিক। তিনি একজন প্রার্থী, প্রার্থীর সঙ্গে সব প্রার্থী নির্বাচন কমিশনের নজরে সমান। সেখানে প্রার্থীর সঙ্গে কিন্তু কখনো এসপি থেকে সেটাকে প্রভাবিত করতে পারেন না, কারণ প্রার্থীর সঙ্গে যদি একজন দলের প্রার্থীর সঙ্গে থাকেন তাহলে অন্য দলের বা নির্দলের প্রার্থীদের সঙ্গেও এসপিকে ঘুরে বেড়াতে হয়। তা সত্ত্বেও শুনলাম যে এসপি ওখানে দাঁড়িয়ে নাকি তিনি আইন শৃঙ্খলার জন্য ভিড় সামলাচ্ছিলেন, তাতে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমি আজকে দেখলাম যে নির্বাচন কমিশন আশ্চর্যভাবে লড়াইটা কার সঙ্গে তৃণমূল হয়তো ভুলে গেছে, লড়াইটা বিজেপির সঙ্গে। লড়াইটা হতে পারে আপনাদের এখন দোসর কংগ্রেস, সিপিএম আর আইএসএফ আপনাদের জোটসঙ্গী কিনা আমি জানি না। তাহলে লড়াইটা তো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই। আপনারা হঠাৎ নির্বাচন কমিশনকে টার্গেট করলেন কেন? করুন, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু নির্বাচন কমিশনকে টার্গেট করছেন আশ্চর্যজনকভাবে। ভারতের সংবিধানে নির্বাচন কমিশন কিন্তু অটোনমাস বডি, তাকে টার্গেট করা মানে সংবিধানকে টার্গেট করা। আর যে ভারতবর্ষে আমরা জন্মেছি, সংবিধান আমাদের মাথার ওপরে থাকে, সেই দেশের সংবিধানকে যদি আমরা টার্গেট করি, আমরা মনে হয় আমরা ভারতীয় কিনা সেটা আমাদের প্রশ্নচিহ্ন উঠে যায়। আমি এইটুকু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই
ইনজোর্ড হয়েছেন তার ইনজুরি নিয়ে কোনো কথা নেই, কিন্তু সেটা চক্রান্ত প্রথম দিন বলা হলো, পরের দিন মাননীয় মুখ্যমন্ত্রী তার কাতর আর্তনাদে বিছনায় শুয়েই বললেন আমার এটা গাড়ির দরজায় এসে পড়ে গেছে। আবার সেখানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বা রাজ্যের মুখ্য সচিব, যিনি ওনার একদম কোলের ছেলে আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেব, তিনি বলছেন না এটা চক্রান্ত নয়, না এটা একটা শুধুমাত্র দুর্ঘটনা। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপন বাবুর এই ডিফারেন্স কেন? আর বুয়াদা অনেকগুলো প্রশ্ন তুললেন, কাকলিদিও তুললেন যে মমতাদি কবে কবে ইনজোর্ড হয়েছিলেন। যে কটা ডেট বললেন সব কটাই কিন্তু তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তখন কিন্তু পুলিশ তার অধীনে ছিল না। আজকে কিন্তু পুলিশ তার অধীনে, সেই জন্যে ল্যাপসেস অফ পুলিশ ফেলিওর সেটা কিন্তু হোম সেক্রেটারির নয়, সেটা হোম মিনিস্টারের ফেলিওর, এবং হোম মিনিস্টার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, সেই জন্যে তার ফেলিওর তাকেই স্বীকার করতে হবে, অন্য কাউকে নয়। সর্বশেষ বলি সুমনদা ঘন্টি বাজাচ্ছে, আমি হয়তো এই টক শোতে ব্রাত্যদা বলেছে অর্ধশিক্ষিত বলে আসি না, সেই জন্যে বলি 2011 সালে যখন ক্ষমতায় এসছিলেন তখন কত দেনা ছিল শুনলাম 1,83,000 কোটি টাকা, আর এখন উন্নয়ন দুয়ারে দাঁড়িয়ে আছে, দরজায় দাঁড়িয়ে আছে। কেউ কেউ আবার তৃণমূলের নেতারা বলেন, তাদের আবার একটু কেউ মাননীয়া বলেন যে ওর মাথায় অক্সিজেন যায় না, তাই বলেন উন্নয়ন দরজায় দাঁড়িয়ে আছে। আজকের দিনে দেনার দায় হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর 5,000 কোটি টাকা। এই দেনা 5 লক্ষ কোটি টাকা, সরি অর্ধশিক্ষিত তো কি আর বলবো, 5 লক্ষ কোটি টাকা। এই 5 লক্ষ কোটি টাকা কিন্তু দেনা করে চলে গেলেন, আর সেই দেনা কেন্দ্রীয় সরকারের যদি ডবল ইঞ্জিন না হয় মেটাবে কে? আপনি আমি? এটা মেটানো সম্ভব নয়। আমাদের তো জামা প্যান্ট খুললেও এই টাকা বেরোবে না। বুয়াদা শিল্পপতি, বুয়াদা যদি কিছু দেনা মেটাতে পারেন আমরা বাধিত থাকিব। সবাই ভালো থাকুন। এই টক শোতে এসে আপনাদের সবাইকে আগামী দিনে নতুন বাংলা গড়ার উদ্দেশ্যে এইটুকুই বলবো, আসুন কেন্দ্রের বঞ্চনা, বৃষ্টি হচ্ছে না কেন্দ্রের বঞ্চনা, জল দিচ্ছে না কেন্দ্রের বঞ্চনা, স্মার্ট সিটি হলো না কেন্দ্রের বঞ্চনা, কিন্তু স্মার্ট সিটি পশ্চিমবঙ্গে 4টে জায়গায় হচ্ছিল, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আটকে দিলেন। কেন্দ্রের বঞ্চনা, এই বঞ্চনার হাত থেকে বাংলাকে বাঁচান। নমস্কার। ধন্যবাদ সব্যসাচীদা। নিঃসন্দেহে বিজেপির নির্বাচনী ইস্তেহারের দিকে আমাদের নজর থাকবে যে এত কোটি টাকা, এত লক্ষ কোটি টাকা ঋণ, সেখান থেকে কিভাবে কোন প্যাকেজ পশ্চিমবঙ্গ সংবিধানের কাঠামো তার মধ্যে থেকে বিশেষ করে পেতে পারে, নজর থাকবে। কিন্তু দেখুন, অনেকে প্রশ্ন করতে পারেন যে হুইল চেয়ার নিয়ে একটা গোটা অনুষ্ঠান, হুইল চেয়ার নিয়ে এত কথা বলছি কেন? তথ্যের খাতিরে বলতেই হবে, ভারতীয় রাজনীতি কিন্তু বহুবার দেখেছে নেতা বা নেত্রী হুইল চেয়ারে চড়ে কি অক্লেশে ক্ষমতার অলিন্দে পৌঁছে যাচ্ছেন। আবার সেই 1984 সালের একটা উদাহরণ দিই। অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী এন.টি. রামারাও আমেরিকায় গেলেন হার্ট সার্জারি করাতে। গেলেন মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু যখন ফিরলেন দেখলেন আর মুখ্যমন্ত্রী নেই। দিল্লির ক্ষমতায় তখন ইন্দিরা গান্ধী, তিনি কলকাঠি নেড়ে এন.টি. রামারাওয়ের সরকারটিকে ফেলে দিয়েছেন। এনটিআর আর বিন্দুমাত্র না ভেবে হুইল চেয়ারে চেপেই পৌঁছে গেলেন দিল্লি, সঙ্গে 161 জন বিধায়ক। গোটা পৃথিবী হতবাক হয়ে দেখল সেই দৃশ্য। ক্ষমতাচ্যুত একজন মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে বসেই পৌঁছে গেছেন রাষ্ট্রপতির কাছে। ওই হুইল চেয়ারে বসেই সেই দক্ষিণী ব্রাহ্মণ এন.টি. রামারাও দেশের সাংবিধানিক প্রধানের দরজায় কড়া নেড়ে জিজ্ঞাসা করছেন যে আমার বৈধ নির্বাচিত সরকারটিকে কেন ফেলে দেয়া হলো। দিল্লির রামলীলা ময়দানে এনটিআরের সভা কভার করতে ঝাঁপিয়ে পড়ল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তারপর সিম্প্যাথি ওয়েভ, সহানুভূতির সেই ভরা জোয়ারে পাল তুলে ক্ষমতা পুনরুদ্ধার করলেন এনটিআর। অর্থাৎ
হুইল চেয়ার বস্তুটি বিদ্যাসাগরের ভাষায় যে অতি বিষম বস্তু, অতি সাংঘাতিক, তাতে আর সন্দেহ কি? এই কথা দিয়ে শুরু করব ওপেন ফোরাম। হ্যাঁ, কে বলছেন? আমি সব্যসাচীকে একটা প্রশ্ন করতে চাই। রাজ্য সরকারের তো দেনা আমি বুঝলাম, কেন্দ্রীয় সরকারের দেনার পরিমাণটা একটু বলবেন? এই মুহূর্তে কত আছে আর মাথা পিছু কত? কেন্দ্রীয় সরকার আমাদের তো 5,00,000 কোটি টাকা। না, আমাদের যেটা কেন্দ্রীয় 5,00,000 সরকারের কোটি টাকা পরিমাণটা সেটা কি একটু ভুল দয়া বলেছি? করে যদি বলেন। না না, আপনি তো মন্ত্রী, আমি কি সেটা ভুল বলেছি? আমি তো সামান্য বিধায়ক। আরে আপনি বিধায়ক কি? আপনি তো এখন আরে ওয়াই ক্যাটেগরি নিয়ে ঘোরা বিধায়ক। আপনি কি বলছেন? আপনি বিধানসভার BJP represent ভেতরে করছেন। আমি কেন্দ্রীয় বিধায়ক, আপনি সরকারের মন্ত্রী। আর ওই সব আপনি কথা বাদ মন্ত্রী দিন না। হিসাবে আপনি আমি বলুন যে বিধায়ক ভুল না, আমি বলেছি। কি? আপনি বিধায়ক বাদ দিন। কেন্দ্রীয় সরকার, আপনি রাজ্য সরকারের দেনা পরিমাণ বললেন, কেন্দ্রীয় সরকারের দেনা পরিমাণটা একটু বলুন না। সেটা কাকলি দিয়ে আমার চেয়ে ভালো বলতে পারবে সাংসদ। আচ্ছা সাহেব, কাকুরি দিয়ে বলুন। না, রাজ্যের আলোচনা তো এখানে হচ্ছে, বিশ্ব ভ্রমণ ভারত ভ্রমণে না গিয়ে আমি একটাই কথা জিজ্ঞেস করি ব্রাত্যদাকে, যে সামান্য প্রশ্ন উত্তর দিলে ভালো হয়, বিনয় মিশ্র কোথায় এবং এখনো দলে আছে কিনা? বিনয় মিশ্রের কথা আমি কি করে জানবো? আপনার দলের জেনারেল সিবিআই তো আপনাদের, আপনার যে জোট সঙ্গী, বিনয় মিশ্র আপনাদের জোট সঙ্গী সিবিআই, কংগ্রেস, আপনাদের তৃণমূল জোট সঙ্গী যুব CBI কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, আপনাদের জোট সঙ্গী ভালো জানবে। ভাইপো ব্যানার্জি অ্যাপয়েন্ট করেছেন সই করে, তো কোথায় আছে আপনারা দেখে নিন একটু। আপনাদের জোট সঙ্গী তো সাহায্য জানবে। করুন। আপনাদের জোট সঙ্গী সিবিআই বেটা জানবে। প্রকাশ, একটু জিজ্ঞাসা করব ভাই, একটু নীরব মোদী কোথায় আমায় জবাব সবাই জানে কোথায়, একটু সবাই বলুন জানে, না, সবাই জানে, একটু বলুন না, সবাই বিজয় জানে মালিয়া কোথায় আছে, কোথায়? এটা কেন বলছেন? একটু বলুন না, সবাই জানে। কেন আপনারা মোদি তাকে আসার আড়াল পর করে সব দেশের পালিয়েছে। বাইরে করে দিলেন? আপনারা যে কত কাছে লক্ষ প্রশ্ন, কোটি টাকা সে কি দলে আছে? ব্যাংকগুলো থেকে মেরে আরে দিয়ে বিনয় চলে গেল মিশ্রকে আপনাদের দল থেকে বার করেছেন সহায়তায়। না দলে আছেন, এটা কেন বলুন। বলেছিলেন না আচ্ছা, বিদেশ বিনয় থেকে মিশ্র কালো এখন টাকা দলে উদ্ধার আছে। করে 2 কোটি দেখুন, করে জেনারেল টাকা, সেক্রেটারি। 15 লক্ষ টাকা করে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ভুলে গেলেন? এই উত্তরটা দিন, এই উত্তরটা দিন, চেঁচিয়ে কোনো লাভ নেই। সাধারণ মানুষের টাকা মেরেছে। নীরব মোদী, মেহুল চোকসিদের কথাটার উত্তর দেবেন দয়া করে। তার সাথে তাহলে তো কেন্দ্রীয় সরকারের তারা ব্যবস্থা করে দিয়েছে বাইরে যাওয়া। আর তথাগত দা, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার পদত্যাগ পত্রটা কোথায়? আপনি নাকি পদত্যাগ আচ্ছা, করেছিলেন? এক এক করে প্লিজ। সেটা কোথায়? তবে তথাগত দা, আপনি কিন্তু আসন্নিত হতে পারেন। 89 বছরের মানুষ নমিনেশন পেয়ে গেছে, আপনি 75-এর ওপরে, সুতরাং আপনার ভাগ্য খুলতে পারে কিন্তু পশ্চিমবাংলায়। তাই তো বলেছি যে আপনিও মুখ্যমন্ত্রীর তালিকায় আছেন। আপনি কি আছেন? একদম হতাশ হবেন না। তথাগত দা, আমি আপনাকে ভীষণ শ্রদ্ধা করি। আপনার সুযোগ আমি একটা ছোট্ট জিনিস আপনি জিজ্ঞেস হতাশ করছি। হবেন না। এই বুয়াদা, আসছে। এক মিনিট, একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করছি। তথাগত দা তো বয়স এখনো আছে, 89 এর লোক পেয়ে না গেছে। না না, 75-এর ওপরে বিজেপি আইনে নেই, তাই লাল মনোহর, এই মুরলী মনোহর যোশী, না, না, এলকে আদবানি, জানে। তারা বাদ হয়েছে। এবার কিন্তু 89 বছর হয়ে গেছে রবীন্দ্রনাথ আমি- ভট্টাচার্য। আমি- সুতরাং তথাগত বাবুরও কিন্তু সুযোগ এসছে, যার জন্য ক্যালেন্ডারে তথাগত না, না, বাবুর আমি- নামও আছে। আমি- আমি- প্রতি সোমবার উনি না, না, মুখ্যমন্ত্রী। তথাগত, সুবিধে না, আমি অসুবিধে? এক মিনিট, আরে, আমি- তথাগত না, না, আমি দা, এক মিনিট জিজ্ঞেস করছি বুয়াদাকে। আমি বলে না, দিয়েছি। না, এক মিনিট তথাগত বুয়াদাকে দা, জিজ্ঞেস করছি। তথাগত দা, আমি অন্তত গর্ব করে বলতে পারবো প্রতি সোমবারের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আচ্ছা, ব্যক্তিগত আরে, পরিচয়। আমি এক মিনিট এটা বলতে আরে, পারবো। আমি বুয়াদাকে জিজ্ঞেস করছি। আমি নিশ্চিতভাবে না, বলতে না, পারবো। বুয়াদাকে আমি জিজ্ঞেস খুব খুশি করছি। হয়েছি। শুধু এতে। বুয়াদা, আপনাদের দলে কত এজটা কত এজে আপনি বাদ পড়লেন কেন? সব্যসাচী আমি বাদ পড়েছি, কিন্তু আমি কিন্তু তোমাদের দলের নাম লেখাইনি, আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকই আছি। না, না, ভুয়া। এবং একটা প্রশ্ন, এবং ভুয়া। একটা কথা বলি, ভুয়া না, শুনে রাখো সব্যসাচী, তুমি শুনে রাখো, শুধু নির্বাচনে দাঁড়ানোর জন্য আমি রাজনীতিটা করি না, দলের আনুগত্য আছে, আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বতে আমি আস্থাশীল, এ বাবা, একটা নীতি ভালো ও আদর্শে কথা আমি বলতে বিশ্বাস হবে না। করি। আরে, আমি বেশ, দলবদলু ভুয়া না। নই। এখনো যে তিনজন আজে বলেন। দল কালো দল, কাল একটা যদি প্রশ্ন। তোমায় বিজেপি আপনি টিকিট তো না দেয়, কংগ্রেসের কাল যদি প্রার্থী তোমায় ছিলেন। বিজেপি আপনি টিকিট তো না দেয়, কংগ্রেসের প্রার্থী তুমি ছিলেন। থাকবে তো? আপনি তো পোল ভোল্ট মেরে তৃণমূলে এই যে গেছে। ভাই, তোমাকে আমি একটা কথা সব্যসাচী বলি, এখানেও তুমি জানো সেটা, কংগ্রেসও আমি 2 বার প্রার্থী ছিলাম, আপনি 1987 কংগ্রেসের এবং প্রার্থী 96। ছিলেন। হ্যাঁ, তারপরে আমি 2012 সালে তৃণমূলে এসেছি, আমি তোমার পরে তৃণমূলে এসেছি, কিন্তু তুমি আচ্ছা, আগে চলে গেছো। আচ্ছা, বেশ, আচ্ছা, বেশ, এবার বেশ, তুমি বেশ, যদি তাহলে টিকিট না পাও, আমি যে রাস্তায় হাঁটি আপনি দেরিতে হলেও সেই শোনো, রাস্তায় শোনো, হাঁটেন। তুমি যদি টিকিট না পাও, তুমি কি আবার তৃণমূলের নাম লেখাচ্ছ নাকি? সেটাই তো মনে হচ্ছে ওদের আমার। একটা প্রশ্ন, মনে হচ্ছে কাকলি না। দিকে প্রশ্ন। আচ্ছা, যদি আপনাদের এতই আপনাদের শুনুন না, রাগ হয়, ওই পামেলা শুভেন্দু গোস্বামী যখন কাকে বেরোচ্ছে, কাকে কোকেন দিয়েছে যাচ্ছে, জানেন? তাহলে এই ভাইপো কোকেনটা কেন যে পা রাখে- ধরেছিল? এই শুনুন না, রাত্রেবেলায় গিয়ে আপনি কোকেন
শুভেন্দু পেতেন? অধিকারীর কোকেন, পা ধরল কোকেন। কেন এই যে ভাইপো কোকেন ব্যানার্জি? পার্টি। এটার উত্তর দিন। কোকেন, কোকেন, কেন কোকেন পার্টি। পরের কোকেন দিন পার্টি বিশেষত দিল। পরের দিন আগের দিন পা ধরে আচ্ছা, তার সঙ্গে বসেছিল কেন? কাকলি ঘোষ দস্তিদার তার জন্য Please, বসেছিল কেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে? ভাইপো এই উত্তরটা দিন। আরে সে তো ডেকে তাহলে তো ভাইপোর জন্য সে দল ছাড়েনি। না। তাহলে তো ভাইপোর জন্য সে দল ছাড়েনি। আরে এটা বলো। ওই জন্যই তো আচ্ছা ছেড়েছে। বলুন না, শুনুন না, সবাই এই বলছে আপনাদের ভাইপোর জন্য ওই যে দল রাকেশ ছেড়েছে। সিংকে যে কোকেন দিত না পামেলা, আপনাদের আর কাকে কাকে দিয়েছে কোকেন? কোকেনটা পেয়েছেন পামেলার কাছ থেকে পাপা আপনার মালা পুলিশ, জানেন তো? আপনাদের আরে পুলিশ, আপনারা যে এত পুলিশকে নারী জিজ্ঞেস বিদ্বেষী করুন। না, আপনারা যে আপনাদের এত নারী পুলিশ, বিষাদী, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, শুনুন শুনুন, মমতা কোকেনটা বন্দ্যোপাধ্যায়ের হেডকোয়ার্টার থেকে আসতো করুন। কিন্তু কাকলি জানা, আপনারা যে কাকলি কোকেন দি, সাপ্লাই করতেন সেই কোকেনটা কই? কাকলি, এক মিনিট, জয়প্রকাশ, এক মিনিট, একটা কথা বলিনি, সব্যসাচী একটা কথা বলিনি। হ্যাঁ, আমি জয়প্রকাশের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো সর্বভারতীয় নেতা বানিয়ে দিচ্ছেন আপনার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। গত 2 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেক ভাতিজা ছাড়া তার মুখে কোনো কথা নেই। নেতাটা তো সর্বভারতীয় আপনারা বানিয়ে দিচ্ছেন। তাহলে বলুন, আপনি নরেন্দ্র মোদীর সঙ্গে নেই, কেউ বলেনি। আপনি অমিত শাহের সঙ্গে নেই, উত্তরটা দিন। এখনো বন্ধু তাহলে রাজ তো সর্বভারতীয় নেতা আপনারা বানিয়ে দিয়েছেন, আপনার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। সুব্রত উত্তরটা দিন। মুখার্জি আজকে 3 মাস আগে বলেছিলেন মমতা ব্যানার্জির উপরে প্রাণহানি হতে পারে। সেটা কি জানতেন কি ভাইপো অর্গানাইজ করছে না কেন? কি কারণে বলেছিলেন? কোন আইবি রিপোর্ট দিয়েছিল? কেন? তখন তো নির্বাচন কমিশন ছিল না। তাহলে সুব্রত মুখার্জি এই কথাটা বলেছিলেন কেন বলেছিলেন? আপনি বলুন। কারণ হচ্ছে বহুদিন ধরে মমতা ব্যানার্জির টার্গেট আপনারা জানেন। কেন? মমতা ব্যানার্জিকে তাহলে সরিয়ে দিতে পারলে investigation করে ধরলেন না কেন? খোলা ময়দান। আরে সেটা আপনারা জানেন। মমতা শাহজাহাঁকে ব্যানার্জিকে কয়েদ বাঁচিয়ে করে রাখলে রেখেছে অরঙ্গজেব। আপনাদের বাংলায় স্থান আরে নেই। আপনারা যা সেটা করছেন আপনারা জানেন। সৌগত আপনারা বাবু, খুব ভালো জানেন সেটা। সৌগত বাবু আর আপনারা যে কথাগুলো এখানে প্রশ্ন তুলছেন, আজকে আমাদের ব্রাতবাবু আছেন এখানে বসে আছেন, ইনার বক্তব্যতে সারা বহিরাগত নাম নিয়ে নিলেন। ভারতবর্ষে কোনো অতি বামপন্থী থেকে এখন একটু বামপন্থীর মধ্যে এসছেন। তা আমি শুধু উনাকে একটাই প্রশ্ন করছি কি অতি বামপন্থী আর বামপন্থী কোন রূপের সঙ্গে আজকে ভোটের পরে আপনারা কি সিপিএম এর সঙ্গে জোট করবেন কি করবেন না? আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট সিপিএম করবেন? এর সঙ্গে জোট করার কোনো প্রশ্নই কেন? নেই। আপনারা তো কোনো বলেছিলেন, প্রশ্নই নেই। সৌগত দা অতি বলেছিলেন, বাম এক নয়। সৌগত রায় অতি বলেছিলেন বাম হচ্ছে কি আল্ট্রা লেফট। তাহলে তো আমরা এটা তোমাকে বিজেপি অন্য কথা বলতে হবে। সিপিএম তুমি তো আল্ট্রা লেফটের মানেটা তথাগত বাবুর কাছ থেকে জেনে বলুন। নাও। শুনুন, আল্ট্রা লেফট মানে কি? শুনুন, জেনে কি নাও। আব্বাসের সঙ্গে সমঝোতা করবেন? শুনুন, বলতে মমতা পারবেন না তো? বন্দ্যোপাধ্যায়ের আজকে পশ্চিম বাংলা আপনি ভাইপোর কথা বলছেন, চুরি ভাইপো আমি করলে বলছি না, আর নরেন্দ্র বলবো, মোদী আপনার নাম বলছেন, বলবো। দেশের প্রধানমন্ত্রী আপনার বলছেন, নাম বলবো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। কয়লা পাচারের সঙ্গে গরু গরু পাচারে গ্রেপ্তার হয়েছে গরু কাস্টমস পাচারের সঙ্গে অফিসার। আপনারা যুক্ত। গরু পাচারে গ্রেপ্তার হয়েছে কাস্টমস আর নাম অফিসার। বলবো। গরু পাচারে গ্রেপ্তার হয়েছে কাস্টমস অফিসার। গরু পাচারের সঙ্গে গ্রেফতার হয়েছে শুনুন, এই যে কেউ কিছু বলতে পারছে না, ওরা ব্যাপারে থামাতে হবে। একদম। আর আপনারা যে খুন করেন তো, আপনারা তো আচ্ছা খুন আচ্ছা, আমি করেন সবাইকে তো। থামালাম। আরে এখনো বলার সুযোগ পাননি। সেই জায়গা থেকে গরু গৌরী লঙ্কেশকে কে খুন করেছে? 12 কিলোমিটার। আপনারা খুন করেন। গৌরী লঙ্কেশকে কে খুন করেছে? আপনারা করেছিলেন। কে খুন করেছে? আপনারা আপনি তো করেছিলেন। জানেন না খুন কিছু। করার মতো মাস্টার কালবুর্গিকে কে 134 খুন জনকে মেরে করেছে? ফেলেছেন আপনারা। কালবুর্গিকে কে খুন আপনার করেছে? সেঙ্গার কে? দিদিমণি অ্যাক্সিডেন্ট নিয়ে আপনারা অর্জুন, একটা কথা আপনি বলবো। নিয়ে আসছেন। অর্জুন, একটা আপনি কথা বিজেপি বলবো। ঘুরছেন। আপনি জানেন আরেকটা না, গৌরী 30 জনকে লঙ্কেশকে খুন করিয়েছিলেন। বিজেপি তার একটা জন্য ভোটে ঘটনা। করেছিল। আজকে না, আপনারা কি? আচ্ছা, বেশ, বেশ, বিজেপি এখনো- কি? এখনো একজন সুযোগ পায়নি। একবার। আপনি যতবার বলছেন যতবার বলছেন আমরা এই, ছেড়ে কিছু আরে ভাই, শোনা অর্জুন, যাচ্ছে না, একটা থামালাম একটা আমি। কথা। শুধু শুনুন, দেখো সুমন বন্ধু। বাবু, একটা কথা বলার অনুমতি দিন। আপনি শুধু কথা বলতে পারেন। একটা কথা বলার দিন। না। আজকে হিমাচল প্রদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ভাগ্যিস পশ্চিমবাংলায় করেননি বিজেপি। আবার ভারত ভ্রমণ। বলে দিতেন তৃণমূল মেরে টাঙিয়ে ভ্রমণ। দিয়েছেন। ভাগ্যিস ভারত পশ্চিমবাংলায় আপনি হয়নি। ভারত ভ্রমণ করুন। তাহলে তো বলতেন তৃণমূল আমি মেরে শুধু টাঙিয়ে দিয়েছে। এইটুকুই বলছি। আজকের বেশ, ঘটনা। বেশ, বেশ। এই আমি থামালাম। আচ্ছা, মণিপুর একমাত্র নিরস্ত্রতা হতে পারে না। আরে সমীর বাবু, প্লিজ,
থামালাম। আমি একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ সমিত দা হোয়াট ইউর পয়েন্ট? থামতে হবে যুবরাজ বাবু, থামতে হবে। আমার একটাই রিকোয়েস্ট আছে, দেখো। হ্যাঁ বড় দাদা, যতবারই বলতে যাচ্ছি বোয়াদা হাত তুলে বলছে আমি 1 মিনিট। আর তুই বলো। আমি হ্যাঁ, শুধু please, please, রাজ চক্রবর্তী, আরে একবার তো ওকে বলতে দিন। কাকুলিজি সবসময় বলে বেশ, বেশ। হাতরাসে কথা। আপনার এলাকার মধ্যে রাজ, কামধেনু যে আমি- রেপ হলো, কোন সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড অর্জুন দাই তো বলছে, তুই বলে নাও তাড়াতাড়ি করে, টাইম শেষ হয়ে যাবে। আমার একটা রিকোয়েস্ট আছে, আচ্ছা আচ্ছা, ওর কথাটা শুনুন একবার। হ্যাঁ প্লিজ। আপনারা শকুনের মতো ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা যাই, থামালাম যুবরাজ বাবু, পার্টি বলো বলো। একটা মার্ডারার। খুন করেন আপনারা হোয়াট ইউর পয়েন্ট? থামতে হবে এবার, এই যুবরাজজি থামতে হবে। আমি একটা রাজ, আরে একবার শেখর আপনাদের বিধায়ক না, না, করেছে, আমি- আপনাদের বিধায়ক is a rapist। এখন নীরব। শেখর আপনাদের পার্টি মেম্বার। আপনি ডাইরেক্ট ক্যামেরার সামনে পয়সা নিয়ে এখনো বসে আছেন। আপনারা শেখর- আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি পয়সা নিয়ে এখনো বসে আছেন। শুনুন, এটা বিচারাধীন বিষয়, এটা বিচারাধীন বিষয়। আপনি কোর্টের অপমান করছেন, আপনি কোর্টের অপমান করছেন। সিবিআই তো আপনাদের, আপনি মাস্তানি দেখাবেন না, মহিলাদের অপমান করবেন না। হ্যাঁ, বলো, 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 মহিলারা বলো। দেখছে আপনারা মহিলাদের অপমান করেন, আপনারা বাংলার মহিলাদের অপমান করছেন, আপনি মা দুর্গাকে অপমান করেছেন। আর বাংলার মহিলারা বুঝিয়ে দেবে, বাংলার মহিলারা আপনাদের বুঝিয়ে দেবে, বুঝেছেন? আপনারা মহিলাদের আপনি ঠিকা নিয়েছেন। আমরা 9 দিন উপবাস করি মা দুর্গার জন্য। আমরা 9 দিন উপবাস করি, আপনি মা দুর্গা আমাকে আপনাদের বুঝাচ্ছেন। সেঙ্গার হচ্ছে, আপনি আপনাদের মহিলা সেঙ্গার মহিলা করে is a যাচ্ছেন। rapist। আচ্ছা মহিলা আপনাদের সেঙ্গার মহিলা is a যদি rapist। কাউকে খুন করায় তার উপরে আপনাদের 302 হবে না? rapist। মহিলা যদি আপনারা কাউকে rapist। মার্ডার করে, কিডন্যাপ আপনারা করে হচ্ছে তার উপরে cocaine মামলা হবে না? ব্যবসা করে। আমাদের প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে তুমি দাঁড়িয়েছো যেখানে, সেখানে মনীষ শুক্লা খুনের ব্যাপারে একটু কিছু বলো। দাদা, আমি ভারত ভ্রমণে যাচ্ছি দেখো না। দাদা, আমি তুমি দাঁড়িয়েছো আমি তো? সবে ভারত ভ্রমণে যাচ্ছি না, মনীষ শুক্লা খুন। দেখো, বলো। কারোর খুনকে গৌরী লঙ্কেশ আর এইসব কথা দাদা, বলছেন। দাদা, ভারত ভ্রমণ মনীষ দাদা, শুক্লা খুন। আমি একটাই রিকোয়েস্ট করবো, আমি সবে রাজনীতিতে এসেছি, দাঁড়িয়েছি ব্যারাকপুরে, এবং দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে সবাই আমাকে বলেছে ওখানে অর্জুন সিং আছে। দাদা, আমি একটাই রিকোয়েস্ট করবো, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, আমার বউ আছে, আমার মা আছে, আপনারা মুখ্যমন্ত্রীকে ছাড়ছেন না। দাদা প্লিজ আমাকে খুন করবেন না, খুন করবেন না দাদা। আপনারা যে মনীষকে খুন করিয়েছেন, আপনার যাকে নিয়ে ঘুরছেন তার নামে কোর্ট অ্যান্ড কোর্ট এফআইআর আছে। ওই যে মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান, তাকে আপনারা পুলিশ ধরছে না। এখনো- এফআইআর আছে তার নামে, 2 চেয়ারম্যানের নামে, আর তাকে ধরছে না। না, এফআইআর করার আর প্রমাণ চার্জশিটেও নাম আছে, তাকেও দাদা, ধরছে না। আমি কারোর আপনি খুনকে আমি নিশ্চিত গ্রহণ করি না। থাকুন। কেউ আপনি যে কেউ খুন বাড়ি হওয়াটাকে ঘুরে আমি গেছেন, একদম মেনে নিই না মনীষ দাদা, শুক্লা কিন্তু নামটাই আপনাকে আপনার রিকোয়েস্ট হারিয়ে দাদা, দেবে, আপনি আপনি চিন্তা কিন্তু করুন। আমায় খুন করবেন না। আপনারা মুখ্যমন্ত্রীকে খুন ছাড়ছেন তো না, দিদিমণি দেখবেন করে দাদা, মজা please। নিচ্ছে। হ্যাঁ, আপনি আমাদেরকে বলবেন আজ পর্যন্ত তো কিছু করতে পারলেন না। অ্যাটাক করিয়েছি দাদা, মনে হচ্ছে তো তাই, মনে হচ্ছে তো তাই। আমরা অ্যাটাক করিয়েছি। দাদা, আপনার কাছে যদি আনএডিটেড তাহলে এত আপনি দিন, আমরা মাথা নিচু দাদা, করে পদত্যাগ দাদা, করে চলে আপনারা যাব। যেভাবে হুইলচেয়ারকে ভয় পাচ্ছেন, যেভাবে ওনার আপনি প্লাস্টারকে তাহলে ভয় পাচ্ছেন, স্বরাষ্ট্র সচিব আমার এখন মনে হচ্ছে যে এই অনুষ্ঠানের শেষ থেকে একাধিক 302 এর মামলা শুরু হয়ে যাবে আইপিসি অনুযায়ী। আমায় মার্জনা করবেন। ক্রমশ এই আলোচনা আরো ব্যক্তিগত পর্যায়ে যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। তবে শেষ করব এত অশান্তির পর একেবারে শঙ্খ ঘোষের। হ্যাঁ, হুইল চেয়ারে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুন, ইসিআই আর কোর্টের বিরুদ্ধে গিয়ে লড়াই করতে যাবেন না, তার সামনে অবস্থানে বসবেন না, কেন ওই অবস্থানটা আমরা বড় ভয় পাই, ইসিআইও ভয় পায়, সারা ভারতবর্ষ ভয় পায়। আন্দোলনকে ভয় পান, আগেবার কেননা অবস্থানটা মানুষকে ছিলেন। ভয় পান, মানুষ সাথে নেই বলে, মানুষ সাথে নেই বলে আপনাদের এমএলএ এমপিরা রেপ করে এবং ইসিআই আপনারা এর সামনে মহিলাদের অপমান অবস্থানে করেন। বসবেন না, ইসিআই এর সামনে অবস্থানে দেখুন, এত শব্দ দূষণের পর আমায় শেষ পর্যন্ত কবিতার স্মরণ নিতে হবে। আবার বলছি, শঙ্খ ঘোষের সেই লাইন, হাওড়া ব্রিজের চূড়ায় উঠুন, নিচে তাকান, ঊর্ধ্বে চান, দুটোই মাত্র সম্প্রদায়, নির্বোধ আর বুদ্ধিমান। এখন বঙ্গ রাজনীতির এই বক্সিং রিংয়ে সবাই নিজেদের বুদ্ধিমান আর প্রতিপক্ষকে নির্বোধ প্রমাণ করতে চায়, কিন্তু আমরা বিশ্বাস করি আসল বুদ্ধিমান হলেন মানুষ, এ রাজ্যের আম জনতা। তাই হুইল চেয়ার একটা প্রতীক মাত্র,
তাতে সহানুভূতির আবেগের উথাল পাতাল ঢেউ উঠবে, নাকি বিরোধীদের কটাক্ষ অনুযায়ী ওই নাটক বলে নির্ধারিত হবে? তা একমাত্র ঠিক করবেন আপনারা। শুধু প্রার্থনা একটাই, যারাই ক্ষমতায় আসুন, যে সংখ্যা নিয়েই আসুন, পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা যেন হুইল চেয়ারে না চলে, নিজের পায়ে তত্তর করে উন্নয়নের পথে এগিয়ে চলে। আমি নিশ্চিত আমার মতো আপনারাও একেবারে এটাই চান। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। নিবেদন করছে সিক্রেট টেম্পটেশন ডিওস মহিলাদের জন্য। এটা সিক্রেট বার্জার পেইন্টস, পেইন্ট ইউর ইমাজিনেশন, সাঁতরা স্কিল আপ इंग्लिश प्रैक्टिस बुक, दक्षता बारूक इंग्रेजीते, साँतरा पब्लिकेशन, एलॉयस हेयर रिमूवल क्रीम, त्वचा बनेगी शाइनी और लवली। अगर भक्ति हो तो मधुकुंज, अगरबत्ती हो तो मधुकुंज। abpweddings.com, आशुल परिचय सफल परिणय है तैयार हम, शीघ्र शुभ मुक्ति। पावर्ड बाय सुपर शक्ति TMT बार, हर निर्माण को बनाते हैं सुपर स्ट्रॉन्ग। नानी घर, माয়ের হাতের রান্না, বাইরের খাবার আর না। ডাউনলোড নাও। বেনারসি নিকেতন, শ্যামবাজার, কলেজ স্ট্রিট ও কাঁচরাপাড়া গান্ধী মোড়। পার্টনার বাই মুখরোচক, ইট হেলদি স্টে হেলদি। স্টার্লিং ইন্টারন্যাশনাল স্কুল, শ্যামনগর CBSE এফিলিয়েটেড। হেলথ পার্টনার সঞ্জীবন হসপিটাল, ফুলেশ্বর, হাওড়া। স্বাস্থ্য সাথীর A গ্রেড হসপিটাল।